প্রিয় আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের জানাচ্ছি আমি শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি দয়াময় সৃষ্টিকর্তার কৃপা তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালো সুস্থ থাকা আমাদের একমাত্র কামনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা দূর থেকে শিক্ষা দান করছি। সেই শিক্ষাটুকু তোমরা যথাযথভাবে গ্রহণ করবে। যদিও আমরা দূর থেকে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা আমাদের কাছ থেকে অনেক দূরে, তারপর অন্তরে তোমরা আমাদের সবসময় আছো। তাই ক্লাসগুলি একটু সন্নিকটে মনে করে তোমরা মনোযোগ সহকারে অনুসরণ করবে। আশা করি তোমরা যদি সুন্দরভাবে অনুভব করো এবং মনোযোগ সহকারে অনুসরণ করো, অনুভব করো, তাহলে বুঝতে তোমাদের সহজ হবে। জানি আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দদেরকে আমরা কাছে পাচ্ছি না। আমরা সেই আগের মতো কাছে থেকে আনন্দঘন মুহূর্ত এবং মত বিনিময়ের মাধ্যমে আমরা ক্লাস করতে পারছি না। দুঃখের বিষয় হলো, এই মহামারী থেকে আমরা রক্ষা পাওয়ার পরে আমাদের সরাসরি ক্লাসে শুরু হবে। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা অনুযায়ী আবার ক্লাসে পাঠ্যদান করবে। তোমাদের মাঝে আমরা এসে একত্রিত হব। উনি আমাদেরকে সেই নির্দেশনা দিবেন। তার পরবর্তীতে আমরা তোমাদের সাথে আবার একসাথে আমরা বসে আবার সেই আনন্দঘন মতো পূর্বের মতো আমরা ক্লাস শুরু হব। তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাসগুলি তোমরা একটু অনুভব করবে এবং বুঝতে চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আজ আমরা যে রেয়া মিলের পাঠ সম্বন্ধে আলোচনা করব। তোমরা মাধ্যমিকে সেটা করে আসছো, আবার তোমাদের সেটা একাদশ শ্রেণীতে আসছে। সেই রেয়া মিলের মাধ্যমে তোমরা শিখে অন্য অঙ্কগুলি করতে পারবে। কারণ রেয়া মিল থেকে আমরা আর্থিক বিবরণী আর অন্যান্য অঙ্ক করতে পারি। রেয়া মিল একটা হিসাব নয়, রেয়া মিলটা একটা বিবরণী। এই বিবরণী তৈরি করা কোথায় থেকে আসে? এটা খতিয়ানের উদ্বৃত্তিগুলি নিয়ে রেয়া মিলটাই করা হয়। আজ আমরা একটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি রেয়া মিলের। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, বেলাল ট্রেডার্সের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্তের যে নির্মূলক। কার? বেলাল ট্রেডার্সের নির্মূলক। ট্রেডার্সের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের যে নির্মূলক। খতিয়ানের জেরটা কি? ক্রয় 1,23,500 টাকা, বিক্রয় 2,44,500, প্রারম্ভিক মজুত পণ্য 33,600, প্রারম্ভিক ব্যাংক জমাবৃত্ত 45,000, প্রারম্ভিক নগদ তহবিল 35,000, মজুত পণ্য 65,500, নগদ তহবিল 89,000, প্রাপ্য হিসাব 42,500, পদেয় হিসাব 38,500, ব্যাংক জমাবৃত্ত 66,500, আসবাবপত্র 44,000, প্রাপ্য নোট 15,000, পদেয় নোট 10,000, সুদ আয় 5,000, বেতন খরচ 22,500, ভাড়া খরচ 18,000, উত্তোলন বা চলতি হিসাব, উত্তোলনের আরেকটা নাম চলতি হিসাব, মনে রেখো তোমরা, 12,000 টাকা, মূলধন 1,68,600 টাকা। এটা হলো আমাদের একটা অঙ্ক। সে অঙ্কের তোমাকে প্রথমে বলছে কি, যেসব তথ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। কত? ক নম্বর আসো, রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কোন জিনিসটি? মনে রাখবে, আমরা তিনটে জিনিস শিখিয়েছি, যে প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক ব্যাংক আর সমাপনী মজুত পণ্য। এই তিনটা জিনিস রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। কি? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা আর সমাপনী মজুত পণ্য, মজুত পণ্য 31। সেই তিনটা জিনিস আমাদের রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সেই তিনটা জিনিস আমরা দেখব। আরও আছে, সাধারণত তিনটা জিনিস তোমরা মনে রাখবে।
মজুত পণ্য, যেমন আমাদের একটা সমাপনী মজুত, মণিহারি মজুত, সেটাও ন্যায় মিলে অন্তর্ভুক্ত হয় না। আমাদের এখানে এন্ট্রিতে সাধারণত এই জিনিসগুলো তিনটা বেশি থাকবে। দেখো কী কী আছে। এখানে আছে প্রারম্ভিক নগদ ব্যাংক জমা উদ্ধৃত, 2 নম্বর প্রারম্ভিক নগদ তহবিল, 3 নম্বর সমাপনী মজুত পণ্য। তিনটা এন্ট্রি আমাদের আছে। তিনটা জিনিস ন্যায় মিলে অন্তর্ভুক্ত হবে না। এই তিনটা জিনিস ন্যায় মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, একটু খেয়াল রাখবে মনোযোগ সহকারে যে কি কি ন্যায় মিলে অন্তর্ভুক্ত হবে না। তার পরিমাণ, ঘর কাটতে পারো, যেহেতু এটা জ্ঞানমূলক, না কাটলেও চলবে। ঘর কেটে করতে পারো, না কাটিয়ে করা যায়, জ্ঞানমূলক, শুধু বসে যোগ করে দিলে হয়, যেহেতু এটা জ্ঞানই শুধু বিবরণ। 1 নম্বর প্রারম্ভিক কি আছে আমাদের, ব্যাংক জমুদ্বৃত্ত, কত টাকা, 44,500। নগদ, প্রারম্ভিক নগদ তহবিল, $35,000। সমাপনী মজুত পণ্য, তিনটা এন্ট্রি দিয়ে দিছি, 65,500। যোগ করো, 10, 15, 5, হাতে আছে 1, 9, 13, 14, 1,45,000 টাকা। এটা মিলে অন্তর্ভুক্ত হবে না, সুতরাং লিখবা এত টাকা। এত টাকা রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এটা এই তিনটা এন্ট্রি কথা তোমরা মনে রাখবে, রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। কি কি? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমাবৃত্ত আর সমাপনী মজুত পণ্য। এই তিনটে এন্ট্রি রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, খেয়াল রাখবে। যেমন প্রারম্ভিক ব্যাংক জমাবৃত্ত, প্রারম্ভিক নগদ তহবিল, সমাপনী মজুত পণ্য, তিনটে এন্ট্রি রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। খ নম্বর আসো। খ নম্বর প্রশ্নটা হলো আমাদের রেয়া মিল প্রস্তুত করো। ক নম্বরটা একটু বুঝে নিই, পরে আমার ক্লিক করতে থাকা হবে। খ নম্বর হলো আমাদের রেয়া মিলের নির্ণয় করো। রেয়া মিলের সূত্রটা কি? রেয়া মিলের দুইটা পক্ষ, একটা ডেবিট, একটা ক্রেডিট। ডেবিটে বসে কি কি? 1 নম্বর ব্যয় সমূহ, 2 নম্বর সম্পদ সমূহ, দুইটা জিনিস খেয়াল রাখবে। আর ক্রেডিটে বসবে আয় সমূহ, 2 নম্বর বসবে দায় সমূহ, 3 নম্বর পর মালিকানা সত্ত্ব। এই তিনটে মনে রাখবে। এই দুইটা হলো ডেবিট, ব্যয় আর সম্পদ, আর ক্রেডিট হলো আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব। ব্যয় আর সম্পদ হলো ডেবিট। আয়, দায়, মালিকানা। কেন তোমরা ব্যয়গুলি কোনটা, সম্পদ কোনটা তোমরা শিখেছ। মূলধন, মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে আমরা একটা অধ্যায় তোমরা এসএসসিতে পড়ে এসেছ। আসো, রেয়া মিলের ঘর হলো 5টি। আগে নাম দিবে বেলাল ট্রেডার্স, রেয়া মিল, 2019 সালের 31 ডিসেম্বর।
ঘর 5টা। ক্রমিক, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক তালিকা, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, যেটা খতিয়ান থেকে আসে, মনে রাখবে যে এন্ট্রিগুলি নেই সেগুলি বাদ, এই 3টা এন্ট্রি বাদ। ক্রয়, ক্রয়টা কি? ক্রয়টা হলো ব্যয়, ব্যয় ডেবিট, ক্রয় হলো ব্যয় ডেবিট, 1,23,500। 2 নম্বর বিক্রয়, আয়, আয় ক্রেডিট, এই 3টি বাদ। নগদ তহবিল, এমনি আছে নগদ তহবিল, সেটা আসবে। সম্পদ, প্রারম্ভিক নগদ তহবিল আসবে না। 89,000। প্রাপ্য হিসাব, সেটাও সম্পদ, 42,500। পদের হিসাব, দায়, ক্রেডিট, 38,500। ব্যাংক জমৎবৃত্ত আসবে সম্পদ, 66,500। আসবাবপত্র সম্পদ, ডেবিট। প্রাপ্য নোট, সেটাও সম্পদ, 15,000। পদেয় নোট, সেটা দায়, 10,000। দায় মানে ক্রেডিট। সুদ আয়, সেটা হলো আয়, 5,000। বেতন খরচ, ব্যয়, ভাড়া খরচ, 18,000। উত্তোলন বা চলতি হিসাব, এটা একটা ব্যয় হিসাবে ধরবে, কোনটা মালিকের জন্য ব্যবসায় একটা ব্যয়। মূলধন, মালিকানা সত্ত্ব, 1,68,600। এখন আমরা দেখবো যোগ করে যদি কম হয়, যদি কমে সেটা অনিশ্চিত হিসাব। 4, 5, 13, 13 আর 8, 21, হাতে আছে 2, 6, 2, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 7, হাতে আছে 2, 4, 4,71,600 টাকা। এবার দেখিয়ে দিদি কত আসে। 5, 10, 15, 20, 2, হাতে আছে 2, 4, 6, 11, 16, 20, 26, 27, 28, 37, 38, 40, 0, হাতে আছে 4, 5, 7, 8, 12, 18, 22, 30,
32, হাতে আছে 3, 3 আর একে 4, 3 আর একে 4, তাহলে বোঝা গেল 29 হিসাব। 4,20,000 এদিকে 4,71,000, 29 হিসাব। কত পার্থক্য দেখো, 71 7 হলো 51,400 টাকা। তাহলে আমাদের 20 কত হয়, 4,71,600 থেকে 4,20,200 টাকা বাদ। তাহলে 4 1 5 29 হলো 51,200 টাকা। তাহলে আমাদের এই টাকাটা মিলাইতে হবে, এখানে ছোট আছে যেটা কম, 4 লক্ষ, বড় যেটা সেটা সব সমান রাখবে, অনিশ্চিত হিসাব। তাহলে এখানে মিলে না, অনিশ্চিত হিসাব আসছে 51,200 টাকা আমাদের অনিশ্চিত। যখন মিলবে না, যেদিকে কম সেদিকে অনিশ্চিত হিসাব। তাহলে ক্রয় হলো ব্যয় ডেবিট, বিক্রয় আয় ক্রেডিট, নগদ তহবিল সম্পদ ডেবিট, প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট, পদ হিসাব দায় ক্রেডিট, ব্যাংক জমাকৃত সম্পদ ডেবিট, আসবাবপত্র সম্পদ ডেবিট, প্রাপ্য নোট ডেবিট, পদেয় দায় ক্রেডিট, সুদায় আয় ক্রেডিট, বেতন খরচ ডেবিট, ভাড়া খরচ দিলাম, ক্রেডিট দিলাম কেন, ভাড়া খরচ ডেবিট, ভাড়া খরচ ডেবিট, উত্তোলন ডেবিট, আর মূলধন ক্রেডিট। তাহলে আমাদের 18,000 টাকা এখানে কম আসবে, ভুল হয়েছে আমাদের যোগফল। তাহলে 4,71,600 থেকে 18,000 টাকা কম আসবে, 3 5 4, 1,53,600। এখানে 18,000 টাকা বাড়বে, ছিল আমাদের 4,20,200, 2 8 3 4, 4,32,200। তাহলে অনিশ্চিত হিসাব কম হবে। অনিশ্চিত হিসাব হবে আমাদের 4,53,600 থেকে 4,32,200 টাকা, 4 1 2, 21,400 টাকা। যোগফল হলো 4,53,600 টাকা। অনিশ্চিত হিসাব হচ্ছে আমাদের যে ভাড়া খরচটা ডেবিট, যেহেতু এটা খরচ, এখানে ভুল হয়ে গেছে। এই হলো আমাদের রেয়ামিল। রেয়ামিল সাধারণত পারবে তোমরা, খরচ আর ব্যয় আর সম্পদটাকে ডেবিট করবে, দায় আয় আর মালিকানা সত্ত্বটাকে ক্রেডিট করবে। তারপরে প্রশ্ন ছিল আমাদের যে চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ, আমরা 2 পাশ দিয়ে দেখাবো। চলতি সম্পদ চলতি দায় গ, চলতি সম্পদ চলতি দায়। পরিমাণ 2 পাশ করে দেখায় কি ছকের মাধ্যমে, তাহলে তোমাদের জন্য সুন্দর হবে। চলতি সম্পদ, এটা চলতি দায়। আচ্ছা, চলতি সম্পদ কোনগুলো? নগদ, ব্যাংক, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অগ্রিম, সেগুলি হলো চলতি সম্পদ। এখানে আমাদের দেখতে হবে কি কি আছে। নগদ তহবিল, প্রাপ্য হিসাব, ব্যাংক জমাবৃত্ত, প্রাপ্য নোট, আর আছে সমাপনী মজুত পণ্য।
5টা এন্ট্রি আছে আমাদের। তাহলে নগদ তহবিল, তারপরে আসে প্রাপ্য হিসাব, তারপরে ব্যাংক জমাবৃত্ত, তারপরে প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যটা রেয়া মিলে আসবে না, কিন্তু সম্পদ। যোগ করি আমরা 0 0 5 5 5 15, হাতে আছে 1 6 11 17 19 28, হাতে আছে 2 8 9 15 15 আর 4 19 19 আর 8 27, 2,78,000। চলতি দায় কি? চলতি দায় হলো পদেয় আর ব্যাংক জমা অতিরিক্ত বকেয়া। পদেয় হিসাব, পদেয় নোট, পদেয় হিসাব, পদেয় নোট, আর ব্যাংক জমা অতিরিক্ত বকেয়া। পদেয় হিসাব, পদেয় নোট আর নাই। দেখো, পদেয় হিসাব আছে আর পদেয় নোট আছে, 2টা এন্ট্রি আছে, আর নাই। আর ব্যাংক জমা অতিরিক্ত হয় 500, আর পদেয় নোট হলো 10,000। এখানে বলছে যোগ করতে শুধু 48,500। এখানে পার্থক্য চাই না, শুধু পরিমাণটা যাচ্ছে। তাহলে চলতি সম্পদ হলো নগদ, প্রাপ্য হিসাব, ব্যাংক জমাকৃত প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, অগ্রিম থাকলে অগ্রিম আসবে। আর এটা পদেয়, পদেয় হিসাব, পদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত বকেয়া। এখানে 2টা এন্ট্রি আছে। এই হলো আমাদের চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ। চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ, এটা হলো আমাদের রেয়া মিলের গয়ে সাধারণত চাই। চলতি সম্পদ, চলতি দায় তোমাদের লাগবে। চলতি নগদ তহবিল, প্রাপ্য হিসাব, ব্যাংক জমাবৃত্ত বা ব্যাংক জমা, প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, পদেয়, পদেয় হিসাব। এই হলো আমাদের রেয়া মিলের সাধারণত আসে। তারপরে থাকে আরেকটু যেমন সমন্বিত ক্রয়ের পরিমাণ, মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ, এগুলি আরেকটা অঙ্কের মাধ্যমে আমরা দেখাবো। তাই তোমরা বাসায় রেয়া মিলটা একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমরা রেয়া মিল সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা অনেকটা বেড়ে যাবে। ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় নিয়মিত লেখাপড়া করো। ধন্যবাদ সবাইকে।